হলিউডের মুভি পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান দেখে যতই রোমাঞ্চকর মনে হোক না কেন, বাস্তবে দূর সমুদ্রে পাড়ি দেওয়া যাত্রী বা পণ্যবাহী জাহাজের কাছে এই পাইরেট বা জলদস্যুরা কত বড় বিভীষিকার কারণ ছিল তার কাহিনী ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। এমনটাও শোনা যায় মাঝ সমুদ্রে জাহাজের নাবিকেরা দূরবীন দিয়ে যখন দূর থেকে ছুটে আসা পাইরেট শিপের সেই কুখ্যাত মানুষের করটি আর হাড়ের ছবির সিম্বল আঁকা পতাকা উঠতে দেখতে পেত, আতঙ্কে দিশেহারা হয়ে অনেকে নাকি সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করত, যাতে জলদস্যুর বন্দী হয়ে নারকীয় অত্যাচার না সইতে হয়। কয়েক শতাব্দী পরেও এই পাইরেটরা কিন্তু আজও অপেক্ষা করে সমুদ্রের মাঝে। অটোমেটিক রাইফেল, গ্রেনেড আরও নানা আধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে এই পাইরেটরা হাইজ্যাক করার চেষ্টা করে বিশ্বের বিভিন্ন দেশের কার্গো শিপগুলোকে, যেগুলো কোটি কোটি টাকার শিপমেন্ট নিয়ে রওনা দেয় এক দেশ থেকে আরেক দেশের উদ্দেশ্যে। আজকের ভিডিওতে ইন্ডিয়ান নেভি আর এয়ারফোর্সের এমন এক দুঃসাহসিক অ্যান্টি পাইরেসি অপারেশনের কথা বলবো যার প্রশংসায় মুখর পুরো বিশ্ব। বর্তমানে যেই সামুদ্রিক রুটে এই পাইরেটদের হামলার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশিবার হয়েছে সেটি নিঃসন্দেহে আফ্রিকার সোমালিয়ার উপকূলবর্তী এলাকা থেকে হর্ন অফ আফ্রিকা, গালফ অফ এডেন হয়ে ভারত মহাসাগর পর্যন্ত অঞ্চল। আফ্রিকায় সোমালিয়ার সাথে সাথে আরও বেশ কিছু সমুদ্রের উপকূলবর্তী দেশগুলোতে চরম দারিদ্র্য, গভর্নেন্স আর অ্যাডমিনিস্ট্রেশনের অভাব আর উপযুক্ত কর্মসংস্থান না থাকায় এই পাইরেসিতে যোগ দেবার প্রবণতা প্রবল। সোমালিয়াকে বহু বছর যাবৎ একটি ফেইল্ড স্টেট হিসেবে ধরা হতো। ব্যাপক অভ্যন্তরীণ দ্বন্দ্ব আর রাজনৈতিক অস্থিরতা 2012 সাল পর্যন্ত বজায় ছিল। 2012 সালে ফেডারেল গভর্নমেন্ট অফ সোমালিয়া প্রতিষ্ঠিত হয়। যথেষ্ট পরিমাণে ফরেন সাপোর্ট থাকা সত্ত্বেও দেশের ভেতরে থাকা জিহাদি গোষ্ঠী আল শাবাবের সাথে সংঘর্ষে দেশের প্রশাসন ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়ে। এরকম ফ্র্যাজাইল সোশিও ইকোনমিক কন্ডিশন আর দুর্বল অ্যাডমিনিস্ট্রেশনের ফলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলো অসুরক্ষিত হয়ে পড়ে। যেসব গরিব মৎস্যজীবীরা একসময় নৌকো নিয়ে মাঝ সমুদ্রে মাছ ধরতে যেত, তারা পাইরেসিকে এক আকর্ষণীয় আর সহজ উপার্জনের পন্থা হিসাবে বেছে নেওয়া শুরু করে। ছোট ছোট মোটরাইজড বোট, স্পিড বোটে চড়ে তারা হানা দিতে শুরু করে নিকটবর্তী জলসীমা দিয়ে যাতায়াত করা অন্যান্য দেশের কার্গো ভেসেলে। এই সব পণ্যবাহী জাহাজকে ক্রু সমেত হাইজ্যাক করার পর মোটা টাকা মুক্তিপণ দাবি করা হয়। জাহাজে কোটি কোটি টাকার শিপমেন্ট থাকায় আর কিডন্যাপড ক্রুকে বাঁচাতে র্যানসামের টাকা দিয়ে জাহাজকে ফেরত আনতে বাধ্য হয় দেশগুলো। চরম দারিদ্র্যের হাত থেকে বাঁচতে আর কর্মসংস্থান না পেয়ে আজ বিরাট সংখ্যায় সোমালি যুবক বেছে নিয়েছে এই পাইরেসিকে। এই র্যানসাম মানির এক অংশ নাকি সোমালিয়ার করাপ্ট গভর্নমেন্ট অফিসার আর পলিটিক্যাল নেতাদের কাছেও পৌঁছে যায়, যার ফলে কার্যত তারা এই পাইরেসি থামাবার জন্য কোনো অ্যাকশন নেয় না। 2011 সালে সোমালি পাইরেটদের হামলা সবচেয়ে বেশি ছিল। এই সোমালি পাইরেটদের কাউন্টার করার জন্য এ সময় ইউএনএসসি 7টি রেজলিউশন পাশ করে। পাইরেটদের ঠেকাতে বিদেশি নেভি আর এয়ারফোর্সকে সোমালিয়ার জলসীমা ক্রস করার অনুমতি দেওয়া হয়। এরপর আগামী 10 বছরে পাইরেসির সংখ্যা সিগনিফিকেন্টলি কমে আসে, কিন্তু 2023 সাল থেকে পাইরেসির ঘটনা আবার ধীরে ধীরে বাড়তে থাকে। গাজা ভূখণ্ডে ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণের প্রতিশোধ নেবার জন্য ইয়েমেনে থাকা হাউথি রেবেলরা সম্প্রতি ইসরায়েলগামী মার্চেন্ট ভেসেলগুলোর ওপর মিসাইল অ্যাটাক শুরু করে। হাউথিদের হামলা থেকে বাঁচার জন্য অনেক জাহাজকে নিজেদের রুট চেঞ্জ করতে হয় আর রেড সিতে ঢোকার আগে দীর্ঘ সময় মাঝ সমুদ্রে ওয়েট করতে হয়, যার ফলে সোমালি পাইরেটদের কাছে আবার নতুন করে পাইরেসির সুযোগ চলে আসে। পাইরেসি ঠেকাতে ভারতের নেভি আর এয়ারফোর্স বিগত বেশ কিছু বছর ধরেই ভীষণ তৎপরভাবে মেরিটাইম পেট্রোলিং করে আসছে। ইন্ডিয়ান ওশানে নেভাল ইউনিটস অনেক বেশি করে ডিপ্লয় করা হয়েছে। এবারে বলি সম্প্রতি ইন্ডিয়ান নেভি আর এয়ারফোর্সে চালানো সেই দুর্ধর্ষ অ্যান্টি পাইরেসি অপারেশনের কথা। 2023 সালের ডিসেম্বর মাসে সোমালি পাইরেটরা একটি মাল্টিস কার্গো জাহাজ এমভি রুয়েনকে তার 17 জন ক্রুয়ের সাথে হাইজ্যাক করে নেয়। সে সময় থেকেই ইন্ডিয়ান নেভি আর এয়ারফোর্স এই ভেসেলটিকে ট্র্যাক করছিল। কিছুদিন আগে পাইরেটরা এই এমভি রুয়েনকে নিয়ে আবার ইন্টারন্যাশনাল ওয়াটারে প্রবেশ করে। খবর পাওয়া মাত্রই ইন্ডিয়ান নেভি P8I মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ডিপ্লয় করে এমভি রুয়েনের গতিপথ ফলো করা শুরু করে। বিন্দুমাত্র দেরি না করে ওয়ারশিপ আইএনএস কলকাতা আর আইএনএস সুভদ্রাকে ডিপ্লয় করা হয়। সাথে সাথেই হাই অল্টিটিউড লং এন্ডিওরেন্স HALE UAV দিয়েও ট্র্যাকিং শুরু করা হয়। ট্র্যাক করে দেখা যায় যে এমভি রুয়েন ইন্ডিয়ান কোস্ট থেকে প্রায় 2600 কিলোমিটার দূরে রয়েছে। সাথে সাথে ইন্ডিয়ান এয়ারফোর্সের C7 গ্লোব মাস্টার ট্রান্সপোর্ট এয়ারক্রাফট যথেষ্ট সংখ্যায় মার্কোস কমান্ডোদের নিয়ে রওনা দেয় এমভি রুয়েনের উদ্দেশ্যে, আর প্রায় 10 ঘন্টা ওড়ার পর গন্তব্যে পৌঁছয়। সেখানে কমান্ডোদের ট্রান্সপোর্টের জন্য স্পেশাল বোট মাঝ সমুদ্রে এয়ারড্রপ করা হয়।
যাতে চড়ে মার্কোস কমান্ডোরা এমভি রুয়েনে অভিযান চালায়। এই দুঃসাহসিক অভিযানের পর এমভি রুয়েনকে পাইরেটদের হাত থেকে ইন্ডিয়ান নেভি উদ্ধার করতে সক্ষম হয়। 35 জন সোমালি পাইরেটকে অ্যারেস্ট করা হয়েছে। জাহাজে 17 জন ক্রুকে সম্পূর্ণ সুরক্ষিতভাবে উদ্ধার করা গেছে। ভারতের এই অ্যান্টি পাইরেসি অভিযানের ভূয়সী প্রশংসা করেছে বিশ্বের প্রত্যেকটি দেশ। উদ্ধার করা ক্রিউয়ের মধ্যে 7 জন বুলগেরিয়ার নাগরিক হওয়ায় বুলগেরিয়া সরকার স্পেশাল থ্যাঙ্কস জানিয়েছে ভারত সরকারকে। ইন্ডিয়ান নেভি সাম্প্রতিককালে প্রচুর সংখ্যায় ওয়ারশিপ মোতায়েন করেছে ইন্ডিয়ান ওশান, আরাবিয়ান সি আর রেড সি অঞ্চলে, আর মেরিটাইম পেট্রোল কয়েক গুণ বাড়িয়েছে। জানুয়ারি মাসেই ইন্ডিয়ান নেভি একটি ইরানিয়ান ভেসেলকে সোমালি পাইরেটদের হাইজ্যাকিং থেকে উদ্ধার করে, যাতে পাকিস্তানেরও 19 জন ক্রিউ ছিল। এর 36 ঘন্টা বাদেই FV ইমান নামে আরও একটি জাহাজকে পাইরেসি থেকে বাঁচায় ইন্ডিয়ান নেভি। ইন্টারন্যাশনাল ট্রেড সুষ্ঠুভাবে বজায় রাখতে হলে যে জলপথগুলো সুরক্ষিত রাখা ভীষণ প্রয়োজন, সেগুলো আজ অতীন্দ্র প্রহরীর মতো পাহারা দিচ্ছে ইন্ডিয়ান নেভি আর এয়ারফোর্স। শুধুমাত্র নিজের দেশেরই নয়, আরও বহু দেশের জাহাজ আর ক্রিউকে পাইরেসি থেকে বাঁচিয়ে আজ বিশ্ব জুড়ে প্রশংসিত ভারত। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন ভিডিওতে।